বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ। প্রাধান্য পাচ্ছে নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষা। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফায় জোর। উত্তরাঞ্চলে বিএনপি তারেক রহমানের দ্বিতীয় দফায় নির্বাচনী জনসভা কাল। ভোটের প্রচারে আজ বরিশালে যাচ্ছেন জামায়াতের আমির। জাতীয় নির্বাচন ঘিরে উৎসবের আমেজ দেশ জুড়ে। প্রচার প্রচারণা তুঙ্গে। পাশে থেকে প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারের সরকারের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ইসির বিধিনিষেধের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শ চাইবে সরকার। টানা ৬ দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে ধস। ক্ষতি ছাড়িয়েছে হাজার কোটি টাকা। থমকে গেছে দেশের অর্থনীতির লাইফলাইন। এবং সংঘাতের শঙ্কার মধ্যেই ওমানে আজ সরাসরি বসছে যুক্তরাষ্ট্র ইরান। উত্তেজনা কমানোর গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই বৈঠক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। রাজধানীর একটি হোটেলে বিকেলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে দলটি, যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদের সমন্বয়কে। ইশতেহার তৈরি করা হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা এবং ২৭ দফাকে গুরুত্ব দিয়ে। ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজনৈতিক দলগুলোর পুরনো রেওয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ইশতেহার পেশ করেছে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি প্রথম সারির দল। শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং খতিব, ইমাম, মুয়াজ্জিনদের মাসিক সম্মানীসহ জনমুখী ইস্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা সত্য, ন্যায় এবং ধানের শীষের আমরা বিজয় ঘটাতে সম্পূর্ণ নিশ্চিত হব। দলটির ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে নারী এবং তারুণ্যের আকাঙ্ক্ষাকে। জুলাই জাতীয় সনদের সমন্বয়ে ইশতেহারের বিষয়বস্তু এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রাধান্য পাচ্ছে দলের ৩১ দফা। এছাড়া থাকছে নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাকস্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ৩১ দফা নিয়ে ২৭ দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার আলোকে আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। দেশ গড়ার ২৭ দফা পরিকল্পনা কর্মসূচিও হাতে নিয়েছে বিএনপি। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু বিষয় প্রাধান্য পাচ্ছে। এর বাইরে সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন ব্যবস্থা পুনর্গঠন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালী করার বিষয় থাকছে। সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও আপনাদের জন্য বীমার ব্যবস্থা করবে। ইশতেহারে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, ভর্তুকি ও প্রণোদনা এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রির সুবিধাসহ কৃষকদের জন্য থাকছে সময় উপযোগী বেশ কিছু পদক্ষেপ। এছাড়া সব নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। বিএনপির ইশতেহারে আরও থাকছে সারা দেশে অন্তত ২০,০০০ কিলোমিটার খাল ও নদী খনন পুনঃখনন করে পানি প্রবাহ নিশ্চিত করা, তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো প্রকল্প। ১৩ তারিখ থেকে বাংলাদেশে জনগণের শাসন কায়েম হবে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনী সমাবেশ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:30টায় ঠাকুরগাঁওয়ে, দুপুর 1:30টায় নীলফামারীতে এবং 2:30টায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ঢাকা থেকে এসব জনসভা স্থলে আকাশপথে যাবেন তারেক রহমান। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। কর্মসূচি থেকে এসব অঞ্চল নিয়ে পরিকল্পনা জানাবেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচন নিয়েও দেবেন দিক নির্দেশনা। এর আগে প্রথম দফায় 29 থেকে 31 জানুয়ারি উত্তরাঞ্চলে নির্বাচনী সফর করেন তারেক রহমান। ওই সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেন তিনি। এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান সারা দেশে 24টি নির্বাচনী জনসভা করেছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বরিশাল যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর 11:30টায় পটুয়াখালীর বাউফল উপজেলা পাবলিক মাঠে বক্তব্য দেবেন জামায়াত আমির। পর্যায়ক্রমে পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল, ফরিদপুর সদর ও বোয়ালাবাড়িতে জনসভায় অংশ নেবেন। কর্মসূচিতে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের নির্দেশনা দেবেন দলীয় প্রধান। এছাড়া নির্বাচনী জনসভায় অংশ নিতে কাল সিলেট যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির। সংসদ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ চলছে দেশ জুড়ে। প্রচারণা উঠেছে তুঙ্গে। রাজধানীর বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ চকবাজার, বাদামতলী, কামরাঙ্গী চরসহ বেশ কয়েকটি এলাকা নিয়ে গঠিত ঢাকা 7 আসন। শেষ সময়ে ভোটারদের মন জয়ে তাদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। গ্যাস সরবরাহ, চাঁদাবাজি সহ বেশ কিছু সংকটের সমাধান চান বাসিন্দারা। ভবিষ্যতে পাশে থেকে প্রতিশ্রুতির বাস্তবায়ন যিনি করবেন তাকেই বেছে নিতে চান ভোটাররা। রাজধানী ঢাকার লালবাগ ও চকবাজার থানা এবং কামরাঙ্গীর চর ও কোতোয়ালি থানার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা 7 আসন। এই আসনটিতে মোট ভোটার 4,79,376 জন। এই আসনে ভোটের লড়াইয়ে আছেন বিএনপির হামিদুর রহমান, জামায়াত ইসলামীর মোহাম্মদ এনায়েতুল্লাহ সহ বিভিন্ন দলের 10 জন প্রার্থী। ভোটের ক্ষণ ঘনিয়ে আসায় দিনরাত একাকার করে পথসভা, মতবিনিময়, উঠান বৈঠক সহ প্রচারণায় সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমার দেশনায়ক তারেক রহমান বলে দিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, জিরো টলারেন্স। গ্যাসের যে সমস্যাটা, এটা জাতীয় সমস্যা। আমার দল যদি সরকার গঠন করে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি গ্যাসের ব্যাপারটা আমি ক্লিয়ার করব। এখানে স্বাধীনতার পর থেকে কোনো উন্নয়ন হয় নাই, একেবারে টোটালি কিছু হয় নাই। তো রাস্তাঘাটের যে আপনার অবস্থা দেখবেন, আপনার যে গাড়িটা চলা খুব কঠিন, ভাঙ্গা টাঙ্গা সবসময়, সুয়ারেজের লাইন কোনোটা খুলে আছে, কোনোটা বন্ধ আছে। এই আসনে আসলে সবচেয়ে বড় সমস্যা হলো গ্যাসের। এখানে কিছু চাঁদাবাজি, ইপটিজিং এগুলি সমস্যা আছে। আল্লাহ যদি মনোনীত করে এই যত সমস্যা আছে সব সমস্যাগুলি সমাধান করে দিব। 54 বছর অনেক ধোঁকা খাইছে, এবার মানুষ পরিবর্তন চায়। প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তাদের কর্মী সমর্থকরাও। জামায়াতে ইসলাম কখনো ক্ষমতা আসে নাই, এইবার সবাই পরিবর্তন চায়। আমরা ক্যাম্পিং যখন করছি সবাই চায় যে না আর না, অনেক দেখেছি, অনেক ওয়াদা করছে কিন্তু কেউ ওয়াদা রক্ষা করে নাই। হামিদ ভাইয়ের বিকল্প নাই, ধানের শীষের বিকল্প নাই। আমরা মাঠে ঘাটে আমরা ডোর টু ডোর যাচ্ছি, যেখানে যাচ্ছি আমরা আল্লাহর রহমতে প্রচুর সাড়া পাচ্ছি। এদিকে উৎসবের আমেজের মধ্যেও ভোটারদের কেউ কেউ বলছেন নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটে এলেও ভোটের পরই তা ভুলে যান প্রার্থীরা। তাই এবার এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান যিনি ভবিষ্যতেও থাকবেন তাদের পাশে। আমরা দোয়া করি কি যে আসুক ভালো মতো আসুক, ইমানটা ঠিক রেখে জনগণের ভালো করুক। খালেদা জিয়া তো দেশের জন্য অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে, এর তুলনা হয় না। 5 জন যেই হোক কিন্তু সে সৎ হবে এবং যোগ্য হবে, যার দ্বারা সমাজ, মানুষ, দেশ, জাতি সবাই উপকৃত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। সাধারণ মানুষ বলছেন কথার ফুলঝুরিতে আশ্বস্ত নন তারা। সৎ, যোগ্য, নিষ্ঠাবান এবং উন্নয়নে যারা পাশে থাকবেন, ভবিষ্যতে যারা কাছে থাকবেন, এমন প্রার্থীকেই বেছে নিতে চান তারা। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে চলছে জামায়াতে ইসলামের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী জনসভা। সেখানে কথা বলছেন মিয়া গোলাম পরোয়ার। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। ভাইরা উত্তর দেবেন যখন 71 আর স্বাধীনতা তোলে, বলে যে তোমরা ডুমুরিয়ার বিএনপিরাও তো পরোয়ার ভাইরে নিয়ে আইছিলে, যে এই দাঁড়িপাল্লা 4 জোট ভোট দাও। তখন 71-72 মনে ছিল না, এখন এত দোষ এসে কোথাতে? 91 সালে যখন 18টা সিট জামাতের ছিল আর 142টার মতো সিট ছিল বিএনপি, সরকার গঠন করতে পারে না। দেশনেত্রী বেগম জিয়ার পক্ষ থেকে বিএনপির নেতারা জামাতের আমির গোলাম আজমের কাছে গিয়েছিলেন যে আপনারা 18টা আসন আমাদের সমর্থন দিলে আমরা সরকার গঠন করতে পারি, নাহলে তো আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলবে। আওয়ামী লীগও লোক পাঠাইছিল শেখ হাসিনা জামাতের কাছে। জামাত চিন্তা করলো যেন সরকার কাকে গঠন করতে দিই। দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদ বিরোধী ষড়যন্ত্র চিন্তা করে জামাত ইসলামী সেদিন বিএনপি বেগম খালেদা জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিল। সে কথা মনে থাকে না? অধ্যাপক গোলাম আজমের বাড়িতে বেগম জিয়া লোক পাঠিয়ে জামাতের সমর্থন নিয়ে 91 সালে সরকার গঠন করেছিলেন। তখন দোষ ছিল না। এই জন্য আমি বলি
সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। সংক্ষেপে জবাব হয়েছে না? সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। আমার বিএনপির দোস্তরা যখন এই কথা বলে, আর বলে কি দাঁড়িপাল্লায় ভোট দিলে এটা আবার পাকিস্তান হয়ে যাবে, কি আজব কথা রে ভাই। তা দাঁড়িপাল্লায় ভোট দিছি না আমরা আগে, আমরা পাকিস্তান হয়ে গেছি নাকি? এগুলো হচ্ছে কি, যখন আদর্শকে, চরিত্রকে, নৈতিকতাকে মোকাবেলা করার জন্য নিজের আদর্শ থাকে না, চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, দুর্নীতি আর চাঁদাবাজির চরিত্র দিয়ে সততাকে কোনোদিন মোকাবেলা করা যায় না। সেই জন্য ভূতা হাতিয়ার বেছে নিছে, ভূতা হাতিয়ার। পুষায় তা কাটে না, পুষায় তা কাটে না। ইনশাআল্লাহ সারাদিন পুষাও, কাটবে না, কাটবে না। একটা ভোটও কমবে না, তোমাদের ভোট কমবে। মা বোনেরা ঘাবড়াবেন না, কোনো ভয় হবে না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, রেঞ্জ ডিআইজি, এসপি, 2 ওসিকে বলে দিয়েছি, দাঁড়িপাল্লার ভোটারদের কোনো হুমকি দিলে খবর আছে, কিন্তু তুমি যে হাত এক আঙ্গুল উঁচু করবো, আমরা আঙ্গুল 2টা উঁচু করবো। নেত্রকোনা পৌরসভা এলাকায় ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিবন। লিবন, কেমন দেখছেন প্রচারণার কার্যক্রম, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী। নির্বাচনের সময় যত গণিয়ে আসছে তত প্রার্থীদের প্রচারণা এবং প্রার্থীদের সমর্থকরা প্রচারণা ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের মন জয়ে তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিভিন্ন দলের যে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন আছে, তারা আসলে তাদের প্রার্থীদের বিজয়ী করতে অবিরাম কাজ করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা 2 সদর বারহাট্টা আসনের পৌর এলাকার 7 পাই এলাকায়। এখানে জেলা যুবদলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ তারা তাদের বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণা চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত। আচ্ছা, আসলে আপনারা আপনাদের প্রার্থীকে বিজয়ী করতে কি ধরনের কার্যক্রম করছেন এবং ভোটারদেরকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা আপনার নেত্রকোনা জেলায় 5টা আসন, তার মধ্যে 10টা পৌরসভা, 5টা পৌরসভা এবং 10টা উপজেলা। এখানে 86টি ইউনিট রয়েছে। এই ইউনিটের মতো যুবদলের সাবেক নেতৃবৃন্দকে নিয়ে আমরা ডোর টু ডোর জনাব তারেক রহমানের 31 দফার পরিকল্পনা আমরা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি এবং এই পরিকল্পনার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, যারা বাড়ি বাড়ি যে মা বোনদের স্বাস্থ্য পরীক্ষা করবে, এই তারেক রহমানের এই পরিকল্পনা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছি। এই তারেক রহমানের এই পরিকল্পনা শুনে আজকে জনগণের ভিতরে একটা ব্যাপক সাড়া জেগেছে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই, একজন কেন্দ্রে গিয়েছে, তার ভোট আরেকজনে দিয়েছে। আজকে সবাই ভোট দিতে পারবে এই আনন্দে এবং তারেক রহমানের এই 31 দফা পরিকল্পনায় উদ্বেলিত হয়ে ইনশাল্লাহ সবাই কেন্দ্রে যেয়ে ভোট দিবে এবং এই নেত্রকোনা শহরের বিএনপির ধানের শীষের প্রতীকের 5টি আসন বিপুল ভোটে জয়যুক্ত হবে। তার মধ্যে আমাদের নেত্রকোনা সদর আসনে ডক্টর আনোয়ার হক সাহেব। আমরা আরেকজনের কাছে শুনবো। আচ্ছা, আপনারা কিরকম সাড়া পাচ্ছেন ভোটারদের কাছে? আমরা নেত্রকোনায় 5টি আসনে 10টি উপজেলায় 5টি পৌরসভা এবং 86টি ইউনিট আছে। আমাদের জেলা যুব দলের পক্ষে সাবেক নেতারা, আমরা সব ইউনিটের নেতারা 10টি আসনে আমরা 5টি আসনে শুনছিলেন এখানে যুবদলের নেতাকর্মীরা তারা তাদের বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণা চালাচ্ছেন এবং তারা বলছেন যে আগামী দিনে নেত্রকোনার 5টি আসনে বিএনপি প্রার্থীরা ব্যাপক ভোটে বিজয়ী হবে এবং এই লক্ষ্যে তারা কাজ করছেন এবং ভোটারদের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। আর শ্রাবন্তী, আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, নেত্রকোনায় 5টি আসনে প্রায় 20 লাখের উপরে ভোটার রয়েছে। আগামী নির্বাচনে তারা তাদের শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে। প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিয়ে একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, এই প্রত্যাশাই করছেন এই এলাকার জনগণ। লিমন, আপনাকে ধন্যবাদ। গণভোটে হ্যাঁ বিজয় হলে কি কি পরিবর্তন হতে পারে, সরকার সেই বিষয়ে প্রচারণা চালাতে পারে, কিন্তু হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার প্রচারণায় সরকারের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করছেন সাবেক ইসি সচিব ও নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি। যদিও এমন কার্যক্রমে দোষের কিছু দেখছেন না আরেক বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার। তবে গণভোটে হ্যাঁ বা নায়ের পক্ষে প্রচারণায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর ইসির বিধিনিষেধের পর এখন সরকারই এই বিষয়ে করণীয় জানতে চাইবে অ্যাটর্নি জেনারেলের কাছে।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগের। এরপর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণ করিতেছি যে নতুন সরকার গঠনের পর নানা চ্যালেঞ্জের অন্যতম ছিল সংস্কার। বিভিন্ন কমিশনের সুপারিশ, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে তৈরি হয় জুলাই সনদ, যা বাস্তবায়নের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী 12ই ফেব্রুয়ারি একই সাথে হচ্ছে গণভোট। নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন চলছে ভোটের প্রচার। গণভোটে পক্ষে বা বিপক্ষেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও রাজনৈতিক দলগুলো। একই সাথে সরকারের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে গণভোট নিয়ে। নানা বিষয় তুলে ধরে বলা হচ্ছে হ্যাঁতে সিল দেওয়ার জন্য। এমনকি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তাও দিয়েছেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। এই অবস্থায় সম্প্রতি নির্বাচন কমিশন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী গণভোটে হ্যাঁ এর পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালাতে পারবে না। সাবেক ইসি সচিব জেসমিন টুলি বলছেন, গণভোটে হ্যাঁ এর পক্ষ নেয় নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে সরকারের। গণভোটের ব্যাপারে মানুষকে সচেতনতা করার দায়িত্বই ছিল সরকারের। সেই জন্য তারা প্রচারণায় নামছে সেটুকু ঠিক আছে, বারবার একই কথা। কিন্তু ব্যালটে কোথায় সে টিক দিবে বা সিল দিবে, ভোট দিবেন, সেটা কেউ বলে একটা নাগরিককে বলে দিতে পারে না। নাগরিক তার বিবেচনায় ভোট দিত। সরাসরি হা দিয়ে ভোট দেন এখানে বললে নৈতিক একটা প্রশ্ন উঠে আসে যে আমরা আয়োজন করছি, আমরা ভোটারের কাছে যাচ্ছি, আবার বলছি যে তুমি হাতেই ভোট দাও। তবে যে সংস্কারের মধ্য দিয়ে চলছে বাংলাদেশ, তাতে সরকারের এমন অবস্থানে দোষের কিছু দেখছেন না নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার। বর্তমান সরকার সংস্কার করার উদ্যোগ নিয়েছে এবং এই সংস্কার কতগুলো মৌলিক সংস্কার, কাঠামোগত সংস্কারের উদ্দেশ্য নিয়ে এই সরকার গঠন করা হয়েছে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে। তাই সরকারের পক্ষে সংস্কারটা যাতে বাস্তবায়ন হয় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া স্বাভাবিক। সরকার বলছে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণার আগে আইনি মতামত নেওয়া হয়েছিল। তবে ইসির নিষেধাজ্ঞার পর এখন অ্যাটর্নি জেনারেলের কাছে আবারও পরামর্শ নেবেন তারা। পুরো হিস্ট্রি যদি দেখেন, গ্লোবাল হিস্ট্রি, দেখবেন যে প্রত্যেকটা দেশই রেফারেন্ডামের ক্ষেত্রে একটা গভর্নমেন্ট একটা সাইড নিয়ে নেয়, যেন আপনার এটাই ভোট দিবেন। এখন এই সাইড হাতেও হতে পারে, নাতেও হতে পারে। তো এটা মানে হিস্টোরিক্যালি এরকম অসংখ্য প্রেসিডেন্স আছে। তো আমরা সেই অনুযায়ী এই গভর্নমেন্ট কাজ করেছে। এখানে এখন যদি ইলেকশন কমিশন এসে এটা বলেন, আমরা তাদের অর্ডারকে অনার করি, বাট এটা নিয়ে আমরা অ্যাটর্নি জেনারেল বা লিগাল আবার না হয় ওপিনিয়ন নেব যে এই বিষয়ে আমাদের এখন কি অবস্থান হবে। আগামী 12ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ বিজয়ী হলে পাশ হবে জুলাই সনদ, যাতে নানা সংস্কারের মধ্যে সংবিধানেও আসবে বেশ কিছু পরিবর্তন। আর না বিজয়ী হলে মুখ থুবড়ে পড়বে সংস্কারের গুরুত্বপূর্ণ অনেক বিষয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চিন্তা করেন, আর পাচার করতে পারে নাই সেই টাকা মাটির নিচে কলসিতে বিছানায় কত যে আছে আল্লাহ ভালো জানে। বাংলাদেশ জামাতে ইসলামী এই দেশের বুকে যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাইলে সবচেয়ে বড় মজলুম দল। যেই দলের এক এক করে 11 জন নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে। এটা বিচারিক হত্যাকাণ্ড। একজন যিনি বেঁচে ছিলেন এটিএম আজহারুল ইসলাম সাহেব, 5 আগস্টের পরে বর্তমানে কোনো দলের সরকার নাই, এখন একটা দল নিরপেক্ষ সরকার দেশ চালাচ্ছে। এই সময় আদালত যার ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তাকে মুক্তই শুধু ঘোষণা করা হয় নাই, আদালত বলেছে তার বিরুদ্ধে যে সমস্ত সাক্ষী আনা হয়েছে একটাও বিশ্বাসযোগ্য সাক্ষী নেই। যে অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ কম হয় নাই রাষ্ট্রপতি। বাকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অথবা জেলে রেখে যাদেরকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। যে অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ দিতে সক্ষম হয় নাই রাষ্ট্রপক্ষ, সেই অবস্থায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে বুঝুন
বাকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অথবা জেলে রেখে যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। এই বৃহত্তর বরিশালের অহংকার, সারা বাংলাদেশের অহংকার, সারা বিশ্বব্যাপী মানুষ যাকে ভালোবাসে, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কথা বলছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী সংবাদে। ছুটির দিনে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দরদামের বিষয়ে জানাতে মোহাম্মদপুর টাউন হল থেকে মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। বাজারে নতুন করে কোন কোন পণ্যের দাম বেড়েছে এবং জানাবেন রমজান মাস সামনে রেখে নিত্যপণ্যের সরবরাহ এবং দামের বিষয়েও। শ্রাবন্তী, আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু ছুটির দিন, বাজারে বেশ রমরম অবস্থা এবং সবজির বাজারের যে সাইডটি রয়েছে সেখানে কিছুক্ষণ আগে আমরা ছিলাম, সেখানে দেখেছি সবুজে কিন্তু পুরোটা ছেয়ে গেছে, অর্থাৎ সবজির যে সরবরাহ সেখানে কোনো ঘাটতি নেই। তাই রমজান উপলক্ষে এই সবজির ঘাটতি হবে না বলেই কিন্তু বিক্রেতারা আমাদের নিশ্চয়তা দিয়েছেন। তবে ক্রেতাদের কিন্তু একটি অভিযোগ রয়েছে বরাবরের মতোই, সেটি হচ্ছে দামটি বেশি। নির্বাচিত সরকার এলে সেই দাম নিয়ন্ত্রণে আনবেন, অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই এই সরকারের প্রধান উদ্দেশ্য হবে বলে বা প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে কিন্তু বলছেন এখানকার ক্রেতারা। দামের কথা আপনি জিজ্ঞেস করতে বলি, যেহেতু রমজান মাস সামনে, খেজুরের দামের ক্ষেত্রে আমরা দেখেছি খুব একটা বেশি তারতম্য নেই, কিন্তু যেহেতু বন্দরে একটি অনশন চলছে, একটি ধর্মঘট চলছে, আমরা জানি চট্টগ্রাম বন্দরের দিকে, সেক্ষেত্রে বা এখন খুব একটা বেশি প্রভাব না পড়লেও রমজানের মাঝামাঝি সময়ে একটি প্রভাব পড়তে পারে এরকম আশঙ্কা করা হচ্ছে, তবে নাও পড়তে পারে। যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতারা আশা করছেন যে এরকম কোনো প্রভাব পড়বে না। খেজুরের ক্ষেত্রে আমরা দামটি দেখেছি আজোয়া 1100 টাকা, কিংবা অন্যান্য যে খেজুর রয়েছে মানভেদে খেজুর খুব একটা বেশি তারতম্য দেখিনি। সবজির বাজারের ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কয়েকটি শীতের সবজি, শীত চলে গেলেও সবজির সরবরাহ ভালোই রয়েছে এবং সরবরাহের ক্ষেত্রে দামটা কিন্তু একটু বেশি তুলনামূলকভাবে। এবং একই সাথে একটি কথা বলে রাখি, দাম বেশির ক্ষেত্রে তালিকায় নাম লিখিয়েছে মুরগির দাম এখনো অনেকটাই বেশি, গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় 30 বেড়েছে মুরগির দাম এবং বিক্রি হচ্ছে 350 টাকা করে। এছাড়া গরুর মাংসের কেজিও অনেক বেশি, কিন্তু রমজানের সেই দামটা কিছুটা কমিয়ে আনা হবে বলে এমনটা প্রত্যাশার কথা জানিয়েছেন ক্রেতারা। তো এই কিন্তু ছিল টাউন হল মার্কেট থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। শ্রাবন্তী। তাসনুভা, ধন্যবাদ আপনাকে। টানা 6 দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে ক্ষতি 1000 কোটি টাকা ছাড়িয়েছে। আটকে আছে প্রায় 8000 কোটি টাকার রপ্তানি পণ্য। ভেসে থাকা প্রায় 1.5 শতাধিক জাহাজের ক্ষতিপূরণ বাবদ দৈনিক ক্ষতি কোটি টাকা। কাস্টমসের রাজস্ব আয় কমে যাওয়ার পাশাপাশি থমকে গেছে দেশের অর্থনীতির লাইফলাইন। প্রায় 59,000 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনারের সংখ্যা 37,312 টিউএস। পণ্য খালাসের অপেক্ষায় আছে প্রায় 1.5 শতাধিক জাহাজ। আগামী কয়েকদিনে ভিড়বে আরও বেশ কিছু জাহাজ। লাগাতার কর্মবিরতির কারণে বন্দর থেকে এক কন্টেনার পণ্য রপ্তানি হয়নি, জেটি ছাড়েনি কোনো জাহাজও। পণ্য রপ্তানি না হওয়ায় জেটিতে থাকা 10টি জাহাজ ও বেসরকারি ডিপোতে আটকে আছে প্রায় 13,000 একক রপ্তানি পণ্যের কন্টেনার। এসব কন্টেনারে থাকা পণ্যের মূল্য প্রায় 8,000 কোটি টাকা। আন্দোলন কর্মসূচি রবিবার থেকে আবার শুরু হলে রমজানের আগে জাহাজ জট তীব্র হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। তবে অচলাবস্থা নিরসনে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি ব্যবসায়ীদের। 30 থেকে 35 লাখ টাকা করে অ্যাভারেজ এভরিডে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি, যার জন্য আগামীতে এই ঈদের সময় শ্রমিকদের বোনাস এবং বেতন আমাদেরকে পে করাটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে দাঁড়াবে। এই যে পণ্যটা যদি এখন থেকে জাহাজ চলাচল শুরু করে এবং এই 12,000 কন্টেনারের সাথে কিন্তু আমাদের যে আরও নতুন করে যে কন্টেনারগুলো জড়ো হবে, এগুলো কিন্তু ট্রান্সশিপমেন্ট পয়েন্টে যে এগুলো কিন্তু একটা বিশাল স্তূপ আকার ধারণ করবে। টানা 6 দিনের কর্মসূচিতে কত ক্ষতি হয়েছে তা অনুসন্ধানে সরকার কাজ শুরু করেছে জানান নৌ পরিবহন উপদেষ্টা। যেটা আর্থিক ক্ষতি যেটা হয়েছে সেটা দায়িত্ব কে নেবে এটাও নিরূপণ করতে হবে, কিন্তু এটা নিয়েও আমার মনে হয় গভর্নমেন্টকে আমি বলবো যে দে হ্যাভ টু ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে চলে যেতে হবে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত শনিবার থেকে কর্মবিরতি শুরু করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 271 নোয়াখালী 4-এ।
সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছি নোয়াখালী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন নোয়াখালী 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান। তিনি দলের ভাইস চেয়ারম্যানও। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি যে এই আসনে নির্বাচন করছেন, মানে একেবারেই শেষ পর্যায়ে প্রচারণা, কেমন দেখছেন ভোটের মাঠ? দীর্ঘ সময় ভোট না দেওয়ার যে একটা ব্যথা, এটা মানুষের হৃদয়ের মধ্যে আছে, এবং সাথে সাথে অতীতের ভোটের নামে যে প্রহসন, সে বিষয়ে যে একটা শঙ্কা নেই তাও নয়, শঙ্কাও তার মধ্যে কাজ করে। তবে এমনি ইচ্ছা হলো যে, আকাঙ্ক্ষা হলো তার পছন্দের প্রার্থীকে যেন আগামী নির্বাচনে সে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং তার মতামতের ভিত্তিতে যেন প্রার্থী নির্বাচিত হয় এবং যেন সরকার গঠন হয়। এক কথা, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণের যে সরকার, রাষ্ট্রের মালিক যে জনগণ, সে মালিকানা প্রতিষ্ঠিত করার একটা সুযোগ হিসেবে সেইটাকে দেখতে চায়, এবং প্রচণ্ড আকাঙ্ক্ষা মানুষের মধ্যে একটা সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক, সেখানে মানুষ শান্তিপূর্ণ ভোট দেয়। সাথে সাথে একটা সংকট যে নাই তা নয়। এই আসলে আপনি যেমন নির্বাচন করছেন, অন্য দলের প্রার্থীরাও আছে। নির্বাচনের লড়াই কেমন জমবে? আপনি বিজয়ী হওয়ার ব্যাপারে কত ভাগ আশাবাদী? নির্বাচনের লড়াই তো আর প্রকাশ্যে দেখা যাবে না, কারণ ভোটাধিকার তো গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিবে। তো সেখানে নির্বাচন লড়াই আসলে কি হবে সেটা নির্ভর করে জনগণ কাকে পছন্দ করছে সেটার উপর। আমরা হয়তো বাহ্যিকভাবে মানুষের কথাবার্তা বা একটা মিছিল মিটিংয়ে একটা প্রচারণা, এগুলোতে হয়তো একটা ধারণা করতে পারি। তাই আমার নিজের নির্বাচনী এলাকায়, এই এলাকাতে আমি আগেও 4বার সংসদ সদস্য ছিলাম, যখন মানুষের ভোটাধিকার ছিল। তো সেই সংসদ সদস্য থাকাকালীন অবস্থা আমি যে সমস্ত উন্নয়নমূলক কাজ, মানুষের যে সমস্ত সমস্যার সমাধান করছি, মানুষের সাথে যে ব্যবহার করছি, বিশেষ করে আইন শৃঙ্খলার প্রশ্নে, এলাকার শান্তির প্রশ্নে আমার যে ভূমিকা ছিল, এগুলো বিবেচনা করে আমার তো বিশ্বাস হয় মানুষ যেহেতু আমার অতীতের কর্মকাণ্ডকে বিবেচনা করবে, সেহেতু আগামী ভোটটা মানুষ আমাদের দলের পক্ষে ধানের শীষে দিবে, আমার পক্ষে দিবে। এবার যদি মানুষ আপনাকে দায়িত্ব দেয় ভোটের মাধ্যমে, তাহলে আপনার এই এলাকা নিয়ে বড় কোনো পরিকল্পনা আছে কিনা? না, এলাকা নিয়ে অবশ্যই আমি যখন এলাকার সংসদ যে ছিলাম, এলাকা আমি রাজনীতি করি, এই এলাকা নিয়ে অবশ্যই আমার চিন্তা ভাবনা আছে। আগামীতে যদি জনগণ আমার পক্ষে যদি রায় দেয়, তাহলে আমাদের এখানে, আমাদের এই নোয়াখালী পৌরসভাতে আমরা একটা সিটি কর্পোরেশন করা, আমাদের এখানে জলাবদ্ধতাটা অনেক বড় সমস্যা। বর্ষাকালে পানি জমে মানুষের ক্ষেতের ফসল নষ্ট হয়, মানুষ কর্মহীন হয়ে যায়, স্কুল কলেজ অনেক সময় বন্ধ ঘোষণা করতে হয়। আমরা সেই জলাবদ্ধতা দূর করার জন্য এখানে আমাদেরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আমাদের প্রতিশ্রুতি আছে। আমাদের সদর এর মধ্যে আমাদের এখানে একটা হাসপাতালের মধ্যে মানুষের সেবার খাতটা খুব দুর্বল, সেখানে 250 বেডের সদর হাসপাতালকে আমরা 500 বেড উন্নীত করার পরিকল্পনা আছে। আমাদের ওই বিভিন্ন উপজেলা ভিত্তিক আরেকটা হেলথ কমপ্লেক্স করার কারণে চিন্তা করতেছি। নোয়াখালী সুবর্ণচরে 50 বেডের হাসপাতালকে 100 বেড উন্নীত করি, সেখানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমাদের দলীয়ভাবে যে আমাদের কিছু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলা আমাদের জাতীয় পর্যায়ের চিন্তাভাবনা আছে, এগুলো তো আছে। এগুলোর সাথে সাথে আমরা স্থানীয়ভাবে আমরা মানুষের একদিকে সবচেয়ে বড় প্রাধান্য হলো আমাদের শান্তি প্রতিষ্ঠা করা। এক কথা বলতে গেলে আমরা তো শাসক না বা আমরা নেতাও নই, আমি জনগণের সেবক হতে চাই। আগেও জনগণের সেবক ছিলাম, আগামীতে নির্বাচিত হলেও জনগণের সেবকে থাকবো, এবং জনগণের সেবক হিসাবে তাদের যে সেবাগুলো তাদের জন্য জরুরি, সেই জরুরি সেবাগুলো তাদেরকে দেওয়াই হলো আমার মূল লক্ষ্য। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলায়, এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলমান উত্তেজনা কমাতে অবশেষে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা যখন কেবলই বাড়ছে, তখন এই বৈঠকের দিকে তাকিয়ে সংশ্লিষ্টরা। ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক হবে। মূলত ওমানের মধ্যস্থতায় দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি এই বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ওমানের পাশাপাশি এই উদ্যোগে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখছে মিশর, তুরস্ক ও কাতার। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট করাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন গুঞ্জন। চাইলেও পিসিবিকে শাস্তি দিতে পারবে না আইসিসি। ফোর্স ম্যাজিওরের কারণে ভারতের বিপক্ষে মাঠে না নেমেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো নির্বিঘ্নে খেলতে পারবে পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় আইনি প্রক্রিয়া মোকাবেলা করতে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সেখানে আইসিসির মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্টের ধারা ফোর্স ম্যাজিওর ব্যবহার করে পার পেতে পারে পাকিস্তান। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।